গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের একটি উপন্যাস মৃন্ময়ীর মন ভালো নেই। প্রথম পর্ব। মৃন্ময়ীর ঘুম ভাঙানোর মহান দায়িত্ব যে কাজের মেয়েটি পালন করে তার নাম বিন্তি। তার বয়স মৃন্ময়ীর কাছাকাছি 17, মৃন্ময়ীর 19। বিন্তি এসেছে নেত্রকোনা দুর্গাপুর থেকে। এই প্রথম তার ঢাকা শহরে আসা। বড়লোকদের কাণ্ডকারখানা কিছুই তার মাথায় এখনো ঢুকছে না। ভয়ে সারাক্ষণই তার কলজা কাঁপে এবং পেট পুড়ে দুর্গাপুরের জন্য। সকাল 8টা। বিন্তি চায়ের কাপ নিয়ে মৃন্ময়ীর ঘরে ঢুকেছে। তার কলিজা কাঁপা শুরু হয়েছে। সে জানে মৃন্ময়ী এক্ষুনি তাকে কঠিন ধমক দেবে। ঘুম ভাঙলে মৃন্ময়ীর মেজাজ খারাপ থাকে। তার দায়িত্ব ভোর 8টায় আপার ঘুম ভাঙানো। আপা নিজেই তাকে এই দায়িত্ব দিয়েছে। অথচ যথাসম্ভব নরম গলায় বিন্তি ডাকল, আপা আপা। মৃন্ময়ী মুখের উপর থেকে চাদর সরিয়ে কঠিন গলায় বলল, এমন এক থাপ্পড় খাবে, যাও বললাম। ভোর 6টার সময় আপা আপা। আপা 8টা বাজে। বাজুক 8টা, আমি 1 থেকে 3 গুনব। এর মধ্যে তুমি যদি না যাও তাহলে থাপ্পড় খাবে, সত্যি সত্যি খাবে। 1 থাপ্পড়ে দুর্গাপুর। এই সময় বিন্তির কী করা উচিত সে ভেবে পায় না। তার কি উচিত চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকা, নাকি সে ঘর ছেড়ে বাইরে চলে আসবে? সমস্যাটা নিয়ে রহিমার মার সঙ্গে আলোচনা করেছে। রহিমার মা এই বাড়ির হেড বাবুর্চি, অনেক দিন ধরে এদের সঙ্গে আছে। রহিমার মা বলেছে, খাম্বার মতো খাড়াইয়ে থাকবি, নড়বি না। আফা দমক দমক মুখে দিব, আর যদি সর মারে মারব। বড় লোকের সরে মজা আছে। কি মজা? জ্বর দিয়া বসলে আফার হইব মন খারাপ, তোরে দিব বকশিস। 500 টাকাও পাইতে পারস। আফার ব্যাগে ভাঙতি থাকে না, আর এরা টাকার নাই হিসাব। রহিমার মা সবসময় বাড়িয়ে বলে, তবে এদের টাকার যে হিসাব নাই এই কথাটা খুব সম্ভব সত্যি। আপার ঘর গোছাতে গিয়ে একবার সে এমন ধাক্কা খেয়েছিল, চিরুনি রাখার ডালায় 500 টাকার একটা প্যাকেট, রাবার দিয়ে বাঁধা, সবই চকচকা নোট। যাদের টাকার হিসাব নাই তারাই এত টাকা এইভাবে ফেলে রাখতে পারে। আজ বিন্তির ভাগ্য খুব ভালো। একবার ডাকতেই মৃন্ময়ী উঠে পড়ল। বিন্তির হাত থেকে চায়ের কাপ নিয়ে সহজ গলায় বলল, বিন্তি, মাকে একটু আসতে বলো, খুবই জরুরি। আফা, ঘর গুছাবো না? ঘর গুছাতে হবে না, ঘর আরও নোংরা করো। বিন্তি বের হয়ে গেল। আপার মেজাজ আজ কোন দিকে যাচ্ছে সে বুঝতে পারছে না। ঘর আরও নোংরা করো কথাটার মানেই বা কী? মৃন্ময়ের মায়ের নাম শায়লা। তিনি হাইপার টেনশনের রোগী। কোনো কারণ ছাড়াই তার প্রেশার সিস্টোলিক, ধুম করে 100 হয়ে যায়। তখন তার ঘাড় ব্যথা করতে থাকে, কপালের শিরা দপদপ করতে থাকে। দরজা জানালা বন্ধ করে তাকে শুয়ে থাকতে হয়। তার ঘরে শীত গ্রীষ্ম সবসময় এসি চলে। ঘরের টেম্পারেচার রাখা হয় 21 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঘরে একটা জার্মান মেড হিউমিডিফায়ার আছে, যার কাজ ঘরের জলীয় বাষ্প 35% রাখা। বসন্তকালটা শায়লার জন্য খুব খারাপ কাটে। এই সময় তার অ্যালার্জির অ্যাটাক হয়। শ্বাসনালী ফুলে শ্বাস বন্ধের উপক্রম হয়। অ্যালার্জির নানান ধরনের ওষুধপত্র খেয়েও কোনো লাভ হয়নি। এখন খাচ্ছেন চাইনিজ হার্বাল মেডিসিন। মনে হয় এই ওষুধটা কাজ করেছে। বসন্ত শুরু হয়েছে। আম গাছে মুকুল এসেছে। এখনও তার অ্যালার্জির অ্যাটাক শুরু হয়নি। শায়লা মেয়ের ঘরে ঢুকলেন। চিন্তিত মুখে বললেন, তোর কি নাকি জরুরি কথা? মৃন্ময়ী বলল, মা বসো, মুখোমুখি বসো। শায়লা বসলেন। মৃন্ময়ী বলল, আজ প্রেশারের ওষুধ খেয়েছ? নাস্তার পরে খাবো। তাহলে যাও,
প্রেশারের ওষুধ খেয়ে তারপর সামনে এসে বসো। আমার কথা শুনে হুট করে প্রেশার বেড়ে যেতে পারে, তখন আরেক যন্ত্রণা। শায়লা বললেন, তোর কী বলার এখনই বল। প্রেশার বেড়ে গেলে আমাকে কিন্তু দুষতে পারবে না। কি বলতে চাচ্ছিস বলে ফেল। মা, আমার তো মনে হয় তোমার প্রেশার এখনই বেড়ে গেছে, নাক ঘামছে। কথাটা কি? মৃন্ময়ী চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, কথাটা হচ্ছে আমি পরীক্ষা দিচ্ছি না। পরশু তোর পরীক্ষা, আজ বলছিস পরীক্ষা দিবি না? প্রিপারেশন খুবই খারাপ, পরীক্ষা দিলে ফেল করব। ফেল করার চেয়ে পরীক্ষা না দেওয়া ভালো না? তোর বাবা জানে? বাবা জানবে কিভাবে? আমি নিজেই তো জানলাম ঘুম ভাঙার পর। কাল রাতে যখন ঘুমোতে যাচ্ছি তখনও জানতাম পরীক্ষা দিচ্ছি। ঘুম ভাঙার পরে মনে হলো পরীক্ষা কেন দেব? ফেল করার জন্য পরীক্ষা দেবার কোনো অর্থ হয়? পরীক্ষা সত্যি দিবি না? গড প্রমিস দেব না। তোর বাবাকে বল, সে কি বলে শুনি। মৃন্ময়ী বলল, পরীক্ষা আমি দিচ্ছি, বাবা দিচ্ছে না, কাজেই এখানে বাবার কিছু বলার নেই। শায়লা বললেন, তোর বাবার তো জানা উচিত যে পরীক্ষা দিচ্ছিস না। তুমি জানাও। আদর্শ মায়ের দায়িত্ব হলো মিডিয়েটর হিসেবে কাজ করা। মা হলো বাফারজন। বাফারজন শব্দটা মানে জানো মা? শায়লা উঠে পড়লেন, তার ঘাড় ব্যথা শুরু হয়েছে। কপালও দপদপ করছে, গলাও খুসখুস করছে। অ্যালার্জি অ্যাটাকের আগে তার গলা খুসখুস করে। মৃন্ময়ী রিমোট হাতে সিডি প্লেয়ার চালু করলো। কাল রাতে জর্জিয়ান চেন্ট নামে একটা সিডি প্লেয়ার ঢুকিয়ে রেখেছিল। সকালে শুনবে, এই ছিল পরিকল্পনা। যে কোনো নতুন মিউজিক ভোরবেলায় শুনতে হয়, রাতে শুনতে হয় পরিচিত পুরনো মিউজিক। মিউজিক শুনে মৃন্ময়ী হতভম্ব। 4-5টা মেয়ে শিয়ালের কান্নার মতো হুয়া হুয়া করছে। এদের মধ্যে একজন মনে হয় সেই দলের লিড সিঙ্গার, একা কিছুক্ষণ হুয়া হুয়া করে। সে থেমে যেতেই বাকিরা ধরে। বিন্তি দরজা সামান্য খুলে বাইরে থেকে বলল, আপা, আপনারে নাস্তা খাইতে ডাকে। মৃন্ময়ী বলল, কে ডাকে, মা না বাবা? খালুজান ডাকেন। তোমার খালুজানকে জানের মানসিক অবস্থা কি? রাগত, নর্মাল না হাসিমুখী? বিন্তু কিছু বলল না। খালুজানের মুখের দিকে সে ভয়ে তাকাতে পারে না। তিনি রাগত না হাস্যমুখী সে জানে না, জানতে চায়ও না। মৃন্ময়ী বলল, বিন্তি, তোমাকে না বলেছি ঘর অগোছালো করে রাখবে? শুরু করো। বিছানার চাদরটা মাটিতে ফেলে দাও। 2টা বালিশের একটা বিছানায় থাকবে আর একটা কার্পেটে। বই আর সিডি সারা ঘরে ছিটিয়ে ছিটিয়ে রাখো। বিন্তি ভয়ে ভয়ে বলল, আপা, সত্যি বলতেছেন? মৃন্ময়ী বলল, ভাষা ঠিক করো, বলতেছেন করতেছেন অফ। শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে। বলেছেন, করেছেন, এই রকম। হাঁ করে দাঁড়িয়ে থেকো না। নাস্তা খেয়ে ফিরে এসে যেন দেখি এ টোটাল মেস। টোটাল মেস শব্দের মানে জানো? না, টোটাল মেসের মানে হচ্ছে পরিপূর্ণ বিশৃঙ্খলা। মৃন্ময়ের বাবা শাহিদুর রহমান চৌধুরী পেশা একজন আর্কিটেক্ট। ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি থেকে ওয়াটার বডি প্ল্যানিংয়ে পিএইচডি করেছেন। তার রেজাল্ট ছিল অসাধারণ, কিন্তু তিনি এখন পর্যন্ত ওয়াটার বডি প্ল্যানিংয়ের কোনো ডিজাইন করেননি। ভবিষ্যতে করবেন এরকম মনেও হয় না। পড়াশোনা ছাড়া অন্য কোনো পরিশ্রমের কাজ তিনি করতে পারেন না। তাতে অবশ্য তার কোনো সমস্যা হচ্ছে না। শাহিদুর রহমান চৌধুরী সাহেবের বাবা আলিমুর রহমান সাধারণত গেঞ্জি, সুতা এবং রবারের জুতার ব্যবসা করে। এত টাকা করেছেন যে একমাত্র পুত্রকে জীবিকা নিয়ে কোনো রকম চিন্তাভাবনায় যেতে হয়নি। অর্থ কী করে মানুষের অকর্মণ্য করে ফেলে, শাহিদুর রহমান তার উদাহরণ। এখন তার সময় কাটে আর্ট কালেক্টর হিসেবে। দেশ বিদেশের প্রচুর ছবি তিনি জোগাড় করেছেন। শাহিদুর রহমান বাড়িধারার একটা বাড়িতে বাস করেন। বাড়ির 4 তলাটা করেছেন ছবির মিউজিয়াম। ছবির সংখ্যা অনেক বেড়ে গেছে। তিনি 2,40,00,000 টাকায় গুলশান একটা প্লট নিয়েছেন। ছবির মিউজিয়াম সেখানে সরিয়ে নেবেন। মিউজিয়াম তৈরির কাজ শুরু হয়েই বন্ধ হয়ে আছে।
জমির মালিকানা নিয়ে মামলা শুরু হয়ে গেছে। কোর্ট ইনজাংশন নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। নাস্তার টেবিলের দিকে মৃন্ময়কে আসতে দেখে শাহিদুর রহমান বললেন, হ্যালো বিবি। এই বিবি সাহেব বিবির বিবি না, এই বিবি হলো ব্লুবার্ডের সংক্ষেপ। শাহিদুর রহমান তার মেয়েকে সবসময় বিবি ডাকেন। মৃন্ময়ী বলল, হ্যালো জিবি। জিবি মানে গ্রেবার্ড। শুনলাম তুই পরীক্ষা দিচ্ছিস না? মৃন্ময়ী বসতে বসতে বলল, কে বলেছে মা? হ্যাঁ। মা কোথায়? তোর কথা শুনে তার মনে হয় প্রেশার বেড়ে গেছে, সে তার ঘরে। প্রেশার মাপার জন্য ডাক্তার ডাকা হয়েছে। মৃন্ময়ী পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে বলল, পরীক্ষা দেব না কেন? পরীক্ষা দিচ্ছি। মাকে ভরকে দেবার জন্য বলেছি পরীক্ষা দেব না। প্রিপারেশন কেমন? ভালো। প্রথম দিন ফিজিক্যাল কেমিস্ট্রি। এই পেপারটার প্রিপারেশন একটু ডাউন। শাহিদুর রহমান মেয়ের পাউরুটিতে মাখন লাগানো দেখছেন, আগ্রহ নিয়ে দেখছেন। আগ্রহের কারণ হচ্ছে মাখন লাগানো পাউরুটি মৃন্ময়ী কখনো খায় না, তবে রুটিতে মাখন লাগাতে তার খুবই ভালো লাগে। শাহিদুর রহমান বললেন, তোর মধ্যে অনেক স্ট্রেঞ্জ ব্যাপার আছে। মৃন্ময়ী বলল, তোমার মধ্যেও আছে। বিশাল বিদ্বান এক মানুষ, 20-25 হাজার বই পড়া ছাড়া জীবনে কিছুই করলে না। সময় তো শেষ হয়ে যায়নি। দেখি তোর মাখন লাগানো পাউরুটিটা দে, খেয়ে দেখি। মৃন্ময়ী পাউরুটি এগিয়ে দিতে দিতে বলল, জমি নিয়ে মামলার খবর কি? কোনো খবর নেই, মামলা চলছে। তুমি তো ভালো ক্যাচালের মধ্যে পড়েছ। তোমাকে দেখে কিন্তু মনে হয় না তুমি চিন্তিত। চিন্তিত হয়ে লাভ তো কিছু নেই। লাভ থাকলে বিরাট চিন্তার মধ্যে পড়তাম। তোর মার মতো প্রেশার বাড়িয়ে ভূমিসজ্জা। মামলা শুরু হওয়া আমার জন্য কিন্তু একদিকে ভালো হয়েছে। কীরকম? এখন চিন্তা করছি আরও বড় জায়গা নিয়ে কাজ করব। 25-30 বিঘা জমি, ডিজাইন, ওয়াটার প্ল্যানিং মন লাগিয়ে করা যাবে। পানির মাঝখান থেকে শ্বেতপাথরের বিল্ডিং ভেসে উঠল জলপদ্ম, ধবধবে সাদা পাথরের ফুল। বিল্ডিংটা এমন হবে যেন মনে হয় সে জলে তার নিজের ছায়া দেখছে। এরকম বিল্ডিং তো আছে, লুইকানের ডিজাইন। আমাদের সংসদ ভবন, আমারটা সম্পূর্ণ অন্যরকম। পুরো বিল্ডিং শ্বেতপাথরের। অনেক টাকার ব্যাপার। এত টাকা তোমার আছে? ব্যাংক থেকে ধার নেব, বাবার কাছে হাত পাতব। বাবার কাছে ভিক্ষা চাইতে লজ্জা নেই। মৃন্ময়ী চায়ের কাপ হাতে উঠতে বলল, দাদাজান তোমাকে একটা পয়সাও দেবে না। কাগজ আনো, কাগজে লিখে দিচ্ছি। শাহিদুর রহমান হাসি মুখে বললেন, বাবাকে রাজি করানো আমার জন্য কোনো ব্যাপারই না। মৃন্ময়ী বলল, সকালে নাস্তা খেতে বসেছ, তোমার হাতে বই নেই, এটা কেমন কথা? চা একটা চুমুক দেবে, এক পাতা পড়বে, এটাই তো তোমার সিস্টেম। মাঝে মাঝে সিস্টেমের বাইরে যেতে হয়। আমি ঠিক করেছি সপ্তাহে একদিন কোনো বই পড়ব না, খবরের কাগজও না। তাতে লাভ? চোখের রেস্ট, ব্রেইনের রেস্ট। আজ আমার রেস্টের দিন। দেখি এক কাপ চা বানিয়ে দে। মেয়ের হাতের বানানো চা কেমন হয় টেস্ট করে দেখি। মৃন্ময়ী চায়ের কাপ হাতে নিজের ঘরে ঢুকেছে। ঘর কিছুটা নোংরা করা হয়েছে, আরও হলে ভালো হতো। মৃন্ময়ী চায়ের কাপটা টিভির কাছাকাছি ছুঁড়ে ফেলল। এখন চারদিকে ভাঙা কাচের টুকরা। চা, কিছু চা ছিটকে টিভির পর্দাও পড়েছে। বিন্তি ভীত চোখে তাকিয়ে আছে। মৃন্ময়ী বলল, ঘর অগোছালো করা হয়েছে ঠিকই, কিন্তু এর মধ্যে এক ধরনের গোছানো ভাব আছে। বোঝাই যাচ্ছে ইচ্ছে করে ঘর অগোছালো করা হয়েছে। বুঝেছ? কিছু না বুঝেই বিন্তি হাস্যচোখ মাথা নাড়ল। মৃন্ময়ী বলল, একটা বালিশ ছিঁড়ে বালিশের তুলা চারদিকে ছিটিয়ে দাও, আর কালো মলাটের ওই মোটা বইটা আনো। সবগুলো পাতা কুচি কুচি করে ছিঁড়বে, চারদিকে ছড়িয়ে দেবে। আপা, বই ছাড়া ঠিক না। আমাকে উপদেশ দিতে হবে না, বই ছেঁড়া খুবই ঠিক আছে। পৃথিবীতে এমন অনেক বই আছে যেগুলো শুধু ছিঁড়তে হয় তা না, ছিঁড়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হয়। বুঝেছ? সি, এখনও তুমি বুঝতে পারোনি। আমি এরকম একটা বই কোনো একদিন তোমাকে দেখাবো, পাতায় পাতায় নোংরা ছবি। এখন কাজে লেগে পড়ো। বালিশের তুলা উড়াবে এবং বই ছিঁড়বে। বিন্তির খুব ইচ্ছে করছে আপাকে জিজ্ঞেস করতে এই কাজগুলি কেন করা হচ্ছে। সে জিজ্ঞেস করল না।
সে আবছাভাবে ধারণা করল অতি বড়লোকদের অনেক বিচিত্র খেয়াল থাকে, এটাও সেরকম কিছু। মৃন্ময়ী রকিং চেয়ারে দোল খেতে খেতে টেলিফোনে কথা বলছে। সে তার গলার স্বর অনেকখানি বদলেছে। যে কেউ মৃন্ময়ীর গলা শুনে ভাববে মৃন্ময়ী ভয়ঙ্কর অসুস্থ, তার শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্টের অভিনয় করা তার জন্য তেমন কঠিন কিছু না। মাকে সে দেখেছে, মাসে একবার তার শ্বাসকষ্ট হবেই। সন্ধ্যা, ভালো আছিস? কি পড়ছিস? পড়ছি, পরশু পরীক্ষা না? ও আচ্ছা, পরশু পরীক্ষা। সন্ধ্যা বলল, তুই এমনভাবে কথা বলছিস কেন? তোর কি হয়েছে? কিছু হয়নি। অবশ্যই কিছু একটা হয়েছে। সন্ধ্যা, আমি মারা যাচ্ছি। কি বললি? মৃন্ময়ী হাঁপাতে হাঁপাতে বলল, কিছু না, নাথিং। এরকম করে নিঃশ্বাস নিচ্ছিস কেন? মৃন্ময়ী টেলিফোন রেখে দিল। অভিনয় যতটুকু করা হয়েছে তাতে সন্ধ্যার খবর হয়ে যাওয়ার কথা। সে হন্তদন্ত হয়ে ছুটে আসবে, তবে সময় লাগবে। ঝিকাতলা থেকে বাড়িধারা, খুব কম করে হলেও 40 মিনিট। নাটকটা ঠিকমতো সাজানোর জন্য 40 মিনিট অনেক সময়। তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার কাছ থেকে ঘুমের ওষুধ এনে রাখতে হবে, একটা দুটা না, এক গাধা। এছাড়া নাটক জমবে না। বিন্তি কাগজ ছিঁড়তে ছিঁড়তে বলল, জি আপা। তাকে খালাম্মা বলে দিয়েছেন মৃন্ময়ী যতবার ডাকবে ততবার বিন্তিকে বলতে হবে, জি আপামণি। বারবার ভুল হচ্ছে। ভাগ্যিস খালাম্মার সামনে এখনো হয় নাই। কাগজ ছেঁড়া কিছুক্ষণের জন্য বন্ধ রাখো, আমার জন্য কড়া 1 কাপ কফি বানিয়ে আনো। বিন্তি উঠে দাঁড়াতেই মৃন্ময়ী বলল, তুমি কি পড়াশোনা জানো? ক্লাস 9 পর্যন্ত পড়েছি। ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা খারাপ কিছু না। ফায়ার অ্যান্ড স্মোকের বাংলা কি বলো? ধোঁয়া আর আগুন। আমি বলেছি ফায়ার অ্যান্ড স্মোক। প্রথমে ফায়ার, তারপরে স্মোক। তুমি ধোঁয়া আগে কেন বললে? ভুল হয়েছে আপামণি, কথার টানে বলেছি, আর বলবো না। ভাই বোন কতজন? 2 বোন, ভাই নাই। ভাই নাই কেন? বিন্তি মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভাই নেই কেন এই প্রশ্নের সে কি জবাব দেবে? আপা এমনভাবে তাকাচ্ছে যেন জবাবটা শুনতেই হবে। ক্লাস 9-এর পর আর পড়নি কেন? বাপজান আলাদা সংসার করলো। আমরা 2 ভইনে নিয়া মা পড়ল বিপদে। ভইন কি? বলো বোন, আবার বলো। আবার কি বলবো আপামণি? একটু আগে যেটা বলছিলে সেটা। বিন্তি হতাশ ভঙ্গিতে বলল, বাপজান আলাদা সংসার করলো, মা 2 মেয়েরে নিয়া পড়ল মহা বিপদে। মৃন্ময়ী বলল, বাপজান আলাদা সংসার করলো, তার মানে কি আরেকটা বিয়ে করলো? জি। তোমার সৎমার নাম কি? সিন্নাই বিবি। তোমার বোনের নাম কি? মিন্তি। তোমার নাম বিন্তি, তোমার বোনের নাম মিন্তি। আমরার গ্রামের দেশের নিয়ম মিল দিয়া নাম রাখা। শুদ্ধ করে কথা বলো, গ্রাম না গ্রাম। বিন্তি বলল, গ্রাম। তোমার মায়ের নাম কি? সাহেরা। তোমার বেতন কত? আমি জানি না আপা, ম্যানেজার সাহেব বলেছেন উনি সব বিবেচনা করে নির্ধারণ করবেন। তোমার বেতন যাই নির্ধারণ করা হোক, প্রতি মাসের এই তারিখে তুমি আমার কাছ থেকে বকশিস পাবে। এই বকশিস হিসাবের বাইরে। খুশি হয়েছ? জি আপা। খুশি হলে মুখে হাসি নেই কেন? হাসো, সুন্দর করে হাসবে, তারপর কফি বানাতে যাবে। বিন্তির হাসি আসছে না। হাসো বললে কি হাসা যায়? তার ক্ষীণ সন্দেহ হচ্ছে মৃন্ময়ী নামের পরিচয় 1000 গুণ রূপবতী মেয়েটার মাথার ঠিক নেই। মাথা খারাপ মানুষের বিশ্বাস নেই। এরা এই ভালো এই মন্দ। কি হলো, এখনো খাম্বার মতো দাঁড়িয়ে আছো? হাসছো না কেন? বিন্তি হাসার চেষ্টা করলো। মৃন্ময়ী বলল, গুড, হাসি সুন্দর হয়েছে, আরও সুন্দর হতে হবে। ঠিকমতো হাসতে পারা মস্ত বড় গুণ। মৃন্ময়ী উঠে দাঁড়ালো। তাকে মার কাছ থেকে ঘুমের ওষুধ নিতে হবে। শায়লার ঘরের দরজা জানালা শুধু যে বন্ধ তা না, দরজা জানালার উপর ভারী পর্দা টানানো। এসি থেকে শোষো শব্দ হচ্ছে। হিউমিডিফায়ার বিজবিজ করছে। তিনি চোখের উপর লেবু পানি মেশানো ভেজা টাওয়েল দিয়ে চিত হয়ে শুয়ে আছেন।
ধবধবে সাদা বিছানার মাঝখানে সবুজ শাড়ির সরল রেখা। মৃন্ময়ী দরজা সামান্য ফাঁক করে দাঁড়িয়ে আছে। সে নিচু গলায় ডাকল, মা ঘুমাচ্ছ? শায়লা বললেন, আগে দরজা বন্ধ করো, আলো আসছে, চোখে আলো লাগছে। মৃন্ময়ী বলল, আমি তোমার ঘরে ঢুকবো না মা। তোমার ঘরে ঢুকলে মনে হয় অপারেশন থিয়েটারে ঢুকেছি। তোমার শরীর এখন কেমন? নিচেরটা 95। পালস কত? পালস নেমে গেছে। মা শোনো, আমি পরশুদিন ঠিকমতোই পরীক্ষা দেব। তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। গা ঝাড়া দিয়ে উঠে বসো। শালা চোখ থেকে টাওয়েল সরিয়ে উঠে বসলেন। কাঁদো কাঁদো গলায় বললেন, তুই এরকম পাগলামি করিস কেন? কেন করি জানি না মা। কাছে এসে একটু বসতো। মৃন্ময়ী মার পাশে এসে বসল। শায়লা বললেন, সকালে নাস্তা খাবার সময় তোর বাবাকে কেমন দেখলি? ভালোই তো দেখলাম। নর্মাল দেখেছিস? অ্যাবনর্মাল দেখার কথা। তোর বাবা টাকা পয়সা বিরাট ঝামেলায় পড়েছে। ব্যাংক লোনের কী জানি সমস্যা। আমাকে খোলাখুলি কিছু বলছে না। বাবার কোনো কিছু নিয়ে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করবে না। বাবার মাথার উপর দাদাজান আছেন, দ্য গ্রেট মিস্টার মুশকিল হাসান। এখন আমাকে 20টা ঘুমের ট্যাবলেট দাও। কেন? ভয় নেই, খাবো না। তুমি ঘুমের ট্যাবলেট খাওয়া মেয়ে, আমি না। তুই কেমন মেয়ে? আমি তোমার মতো পুতু পুতু না, বাবার মতো রঙিন ফানুসও না। আমি আলাদা। তুই বিয়ে করবি কবে? কাউকে মনে ধরছে না। যেদিন কাউকে মনে ধরবে ধুম করে বিয়ে করে ফেলবো। মা, আমাকে ঘুমের ট্যাবলেট দাও। ওষুধের বাক্স থেকে নে, নীল রঙের ট্যাবলেটগুলো ঘুমের। মৃন্ময়ী ঘুমের ট্যাবলেট নিয়ে নিজের ঘরে ফিরল। বিনতি কফির মগ হাতে দাঁড়িয়ে আছে। মৃন্ময়ী বলল, কফি খাবো না। বিনতি, মগটা আছাড় দিয়ে ভেঙে ফেলো। হা করে তাকিয়ে থাকবে না, যা করতে বলেছি করো। বিনতি মগ ভাঙল। মগ ভাঙার 10 মিনিটের মাথায় সন্ধ্যা ঘরে ঢুকল। সে চোখ কপালে তুলে বলল, ব্যাপার কী রে, এ কী অবস্থা, হয়েছে কি? মৃন্ময়ী ফোপানোর মতো করে বলল, বিনতি, তুমি সামনে থেকে যাও। বিনতি পালিয়ে বাঁচল। কী সব জটিল কাণ্ডকারখানা শুরু হয়েছে, এখানে না থাকতে পারাই ভাগ্যের ব্যাপার। মৃন্ময়ী বলল, ছন্দা, তুই আমাকে একটু সাহস দিবি? আমি 20টা ঘুমের ট্যাবলেট হাতে নিয়ে বসে আছি। সাহসে কুলাচ্ছে না বলে খেতে পারছি না। মৃন্ময়ী হাতের মুঠো খুলে ঘুমের ট্যাবলেটগুলো দেখালো। ছন্দা হতভম্ব গলায় বলল, ও মাই গড! মৃন্ময়ী বলল, কেন আমাকে মরতে হচ্ছে সেটা আমি একটা কাগজে চিঠি লিখে দিয়েছি। কাগজটা আমার টেবিলের ডয়ারে আছে। পুলিশে কোনো হাঙ্গামা যদি হয়, তুই কাগজটা বের করে পুলিশের হাতে দিবি। আমি একটু পড়ে দেখি। মৃন্ময়ী ফোপাতে ফোপাতে বলল, আচ্ছা, পড়ে দেখ। কেউ যেন চিঠির বিষয়ে কিছু না জানে। গড প্রমিস, কেউ কিছু জানবে না। আমি মরে গেলেও কাউকে কিছু বলবো না। প্রমিস? প্রমিস। ক্রস মাই হার্ট, ক্রস মাই হার্ট। মৃন্ময়ী ডয়ার খুলে খাম এনে ছন্দার হাতে দিল। ছন্দা চোখ বড় বড় করে পড়ল। কাগজের মাঝামাঝি সবুজ কালিতে একটা লাইন লেখা, আমার মৃত্যুর জন্য আমার প্রিয় বান্ধবী ছন্দা দায়ী। পুলিশ ইচ্ছে করলে তাকে ধরতে পারে, 7 দিনের রিমান্ডেও নিতে পারে। ছন্দা বলল, এর মানে কি? মৃন্ময় বলল, এর মানে ঠাট্টা। ছন্দা বলল, কোন ঠাট্টা? কোনটা ঠাট্টা? মৃন্ময় বলল, সবটাই ঠাট্টা। ঘুম ভেঙে তোকে দেখতে ইচ্ছে করলো, তখনই আইডিয়াটা মাথায় এসেছে। গত রাতে তোকে নিয়ে বৃষ্টির স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমরা দুজন নৌকায় করে গ্রামের এক হাটে উপস্থিত হয়েছি। হাট ভর্তি মানুষ। আমাদের নৌকার পাড়ে ভিড়তেই হাট ভেঙে সবাই পাড়ে উপস্থিত। বিরাট হইচই, কারণ আমাদের দুজনের কারো গায়েই কিছু নেই, একটা সুতা পর্যন্ত নেই। সন্ধ্যা বলল, স্বপ্নটা এইমাত্র তুই বানিয়েছিস, ঠিক না? মৃন্ময়ী বলল, হ্যাঁ। তোর প্র্যাকটিক্যাল জোকস, পাগলামি এসব আমি নিতে পারি না। আমি উঠলাম। বেশি রাগ করেছিস? না। সন্ধ্যা প্রায় ঝড়ের বেগে বের হয়ে গেল। ফিরে এলো ঝড়ের বেগে। বিছানায় ব্যাগ ছুঁড়ে ফেলে বলল, দুপুরে তোর সঙ্গে খাবো। তোদের ওই বাবুর্চিটা আছে না, রহিমার মা, তাকে রূপচাঁদার শুটকি রান্না করতে বল। একবার খেয়েছিলাম, তার স্বাদ মুখে লেগে আছে। মৃন্ময় বলল, রূপচাঁদা শুটকি ছাড়া আর কি খাবি? কই মাছের ঝোল।
আর টকের একটা আইটেম রান্না করতে বলতো, টক খেতে ইচ্ছে করছে। অকি ডকি, শুটকি, কই মাছ, টকের আইটেম পাস। নতুন একটা মেয়ে দেখলাম, তোর কাজের মেয়ে? হুম। চেহারা সুন্দর তো। নাম কি? নাম বিনতি। ওর মায়ের নাম সাহেরা, সৎ মায়ের নাম চিন্নাই বিবি, বোনের নাম মিনতি। শুধু বাবার নামটা জানি না। বাবা বিনতি মিনতি দুই মেয়েকে মায়ের ঘাড়ে ফেলে আলাদা সংসার করেছে বলে এই বেটার নাম জিজ্ঞেস করিনি। সন্ধ্যা বলল, আমার দেখা অতি অদ্ভুত কয়েকটা মেয়ের মধ্যে তুই একটা। মৃন্ময়ী বলল, তুই অতি অদ্ভুত মেয়ে একটাই দেখেছিস, আমি। আমি ছাড়া আরেকজনের নাম তুই বলতে পারবি না। পারবো। তাহলে বল। 30 সেকেন্ড সময়। মনে করতে সময় লাগবে না। মৃন্ময়ীর ঘরের দরজায় টোকা পড়ল। শাহেদুর রহমান সাহেবের অ্যাসিস্ট্যান্ট ফরিদ হোসেন চাপা গলায় বলল, আপা, আমি ফরিদ। মৃন্ময়ী বলল, ফরিদ, আপনি কি চান? বড় সাহেব আমাকে পাঠিয়েছেন। সেটা তো বুঝতেই পারছি, কী জন্য পাঠিয়েছেন? আপনার বান্ধবী ছন্দাকে তিনি দেখা করতে বলেছেন, তাকে কি একটা ছবি দেখাবেন। মৃন্ময় বলল, একটু দেরি হবে, আমরা গল্প করি। সন্ধ্যা বলল, দেরি হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। তুই এর মধ্যে ঘর গুছিয়ে নে, নোংরা ঘরে বসতে পারবো না। মৃন্ময়ী বিছানায় শুয়ে পড়ল। সন্ধ্যা সহজে ছাড়া পাবে না। শুয়ে শুয়ে থার্মোডিনামিক্সের চ্যাপ্টারটার উপর চোখ বুলানো যায়। অ্যান্ট্রপির সঙ্গে ক্যাওসের বিষয়টা মাথায় নিয়ে নেওয়া ইচ্ছে করছে না। তার চেয়ে বরং জর্জিয়ান চেন্ট কিছুক্ষণ শোনা যায়, শিয়ালের হুক্কা হুয়া। সন্ধ্যা শাহিদুর রহমানের সামনে বেতের চেয়ারে বসে আছে। সে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। শাহিদুর রহমানের হাতে 1.5 ফুট বাই 1.5 ফুট একটা ওয়াটার কালার। ছবিতে দেখা যাচ্ছে পুকুর ঘাটে পানিতে পা ডুবিয়ে একটি কিশোরী মেয়ে বসে আছে। শাহিদুর রহমান বললেন, ছবিটা কেমন মা? সন্ধ্যা বলল, অসাধারণ। ছবিটা দেখে যামিনী রায়ের কথা মনে হয় না? যামিনী রায়ের নাম সন্ধ্যা শোনেনি। তারপরে সে বলল, হয়। সেই তুলির টান, সেই রঙের ব্যবহার, ঠিক না? জি। পানিতে মেয়েটার যে রিফ্লেকশন, সেটাও তাকাও। আলো ছায়ার খেলাটা দেখো, অপূর্ব না? জি। ছবিটা দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলে পুরনো ঘাটের শ্যাওলার গন্ধ পর্যন্ত পাবে। ছবিটা কার আঁকা? নাম করা কেউ না, জহির নাম, ইয়াং ছেলে। আমি এক্সিবিশন থেকে কিনেছি। ওর আঁকা একটা ছবি ছিল, আরও থাকলে আরও কিনতাম। কত দিয়ে কিনেছেন? 10,000 টাকা। কী আশ্চর্য, এত টাকা! শাহিদুর রহমান বললেন, মারে, ছবির বাজারে 10,000 টাকা কোনো টাকাই না। এস এম সুলতানের ওয়াটার কালার 2 লাখ টাকার নিচে পাবে না। জয়নুলের উডকাট কয়েকদিন আগে কিনেছি, 3,75,000 টাকায়। কী বলেন চাচা? শাহিদুর রহমানের আনন্দের হাসি হাসলেন। সন্ধ্যা বলল, চাচা, আপনি নিজেই ছবি আঁকা ধরেন তো, অন্যের ছবি কেন কিনবেন? নিজে এঁকে ঘরে সাজিয়ে রাখবেন। 2-1টা ছবি আমরাও উপহার হিসাবে পাব। শাহিদুর রহমানের আনন্দ আরও বাড়ল। এই মেয়েটা তার মনের কথা বলেছেন। তিনি অনেক দিন থেকে ভাবছেন ছবি আঁকা শিখবেন। ক্রিয়েটিভ কাজে বয়স কোনো ফ্যাক্টর না। ইভেন অ্যান ওল্ড ডগ ক্যান লার্ন ফিউ নিউ ট্রিক্স। বৃদ্ধ কুকুরও কয়েকটা নতুন খেলা শিখতে পারে। জহির ছেলেটার ঠিকানা জোগাড় করা হয়েছে। সপ্তাহে 3 দিন সে যদি আসে, মন্দ কি? সন্ধ্যা বলল, চাচা, আমি যাই, মৃন্ময় অপেক্ষা করছে। শাহিদুর রহমান বললেন, 5টা মিনিট বসো, আমার সঙ্গে চা খাও। ফরিদকে চা দিতে বলি। চা খেতে খেতে আরও কিছু ছবি দেখো। শুধুমাত্র একটা রং দিয়ে আঁকা ছবির নমুনা দেখাবো। আর্টিস্ট লেমনিওলোর নানান শেড ব্যবহার করে কি জিনিস যে তৈরি করেছেন! ছবি দেখলে মনে হয় 7 রঙের খেলা, আসলে একটা 7 রং লেমনিওলো। মৃন্ময়ী শেয়ালের ডাক শুনিয়ে যাচ্ছে। বিনতি অতি দ্রুত ঘর গুছিয়ে ফেলছে। মেঝেতে কফির দাগ বসে গেছে। সে এখন দাগ ওঠানোর জন্য ভিক্সল দিয়ে মেঝে ঘষছে। মৃন্ময়ী সিঁড়ি বন্ধ করে হাতের ইশারায় বিন্তিকে ডাকল। বিনতি অবাক হয়ে কাছে এগিয়ে গেল। ঘরে সে ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই। তাকে কিছু বলতে হলে হাতে ইশারা করে কাছে ডাকতে হবে না।
আমার বান্ধবী ছন্দাকে তোমার কেমন লাগলো? বিনতি বলল, ভালো। ও দেখতে কেমন? খুব সুন্দর। আমার মতো? আপনার মতো না, আপনার চেয়ে অনেক কম সুন্দর, কিন্তু সুন্দর। মৃন্ময়ী বলল, 10-এর মধ্যে নাম্বার দাও। 10-এ আমাকে কত দেবে আর ছন্দাকে কত দেবে? বিনতি চুপ করে আছে। কি বলবে সে? আপার যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। মৃন্ময়ী বলল, ঝিম ধরে থাকবে না, উত্তর দাও। বিনতি বলল, আপনি 10-এ 9 আর ওই আপা 7। মৃন্ময়ী বলল, আমি 10-এ 10 না কি জন্য? আমি 1 পয়েন্ট কম কেন পেয়েছি? তুমি কি 10-এ 10 কোনো মেয়ে এর আগে দেখেছো? জি না। তাহলে তোমার স্ট্যান্ডার্ডটা কি? পয়েন্ট দিতে হলে স্ট্যান্ডার্ড লাগে, হুট করে পয়েন্ট দেওয়া যায় না। মৃন্ময়ী নাকে হাত দিয়ে নাকফুল খুলছে। নাকফুলটা হীরার, 1/4 ক্যারেট। শাহিদুর রহমান স্পেন থেকে তার মেয়ের জন্য কিনে এনেছেন। বিনতি, আমার এই নাকফুলটা তুমি বাথরুমের বেসিনে সোপকেসের পাশে রেখে আসো। এমনভাবে রাখবে যেন হাত মুখ ধুতে গেলেই চোখে পড়ে। আমার বান্ধবী ছন্দা চোর স্বভাবের মেয়ে। আমি দেখতে চাই সে নাকফুলটা চুরি করে কিনা। হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকবে না। আমি হাঁ করে তাকিয়ে থাকার মতো কোনো কথা বলিনি। বিনতি নাকফুল নিয়ে বাথরুমে ঢুকলো। মৃন্ময় আবারও শিয়াল সঙ্গীত চালু করলো। কথা ছিল ছন্দা দুপুর পর্যন্ত থাকবে। দুপুরে রূপচাঁদা শুটকি দিয়ে ভাত খাবে। হঠাৎ সে মত বদলালো। দুপুরে খাবে না, অনেক পড়া বাকি, বাসায় চলে যাবে। ছন্দা বলল, তোদের গাড়িকে আমাকে একটু নামিয়ে দিতে পারবে? মৃন্ময়ী বলল, অবশ্যই পারবে। তাহলে দেখা হবে পরীক্ষার হলে। ছন্দা চলে যাবার পরই মৃন্ময়ী বলল, বিনতি, দেখো তো বাথরুমে আমার নাকফুলটা আছে কি না। বিনতি বাথরুম থেকে ঘুরে এসে কাঁদো কাঁদো মুখে বলল, আপা নাই। মৃন্ময়ী হাই তুলতে তুলতে বলল, জানতাম পাওয়া যাবে না। এখন কি হইব আপা? মৃন্ময়ী বলল, হইব আবার কি, বলো হবে। প্রশ্নটা ঠিকমতো আরেকবার করো। আপা, এখন কি হবে? কিছুই হবে না। কি আর হবে? টেলিফোনটা দাও। বিনতি টেলিফোন এনে দিল। তার হাত পা কাঁপছে। কি ভয়ঙ্কর ঘটনা! অথচ আপা কত স্বাভাবিক, যেন কিছুই হয়নি। হ্যালো ছন্দা। হ্যাঁ, আবার কোনো ঘটনা ঘটিয়েছিস? তোর টেলিফোন পেলেই বুকে ধাক্কার মতো লাগে। বল, কি ঘটিয়েছিস? আমি কিছু ঘটাইনি, আমার কাজের মেয়েটা ঘটিয়েছে। বাথরুমে বেসিনের উপর আমার নাকফুলটা রেখেছিলাম, এখন দেখি নেই। হীরের নাকফুল। বলিস কি? এমএ কতদিন ধরে আছে? সপ্তাহখানেক হবে। রেফারেন্স আছে না রেফারেন্স ছাড়া রেখে দিয়েছিস? জানি না রেফারেন্স আছে কি না, ম্যানেজার সাহেব জানে। ওকে ভালো করে সার্চ কর, ওর জিনিসপত্র দেখ। ওকে একা সার্চ করলে হবে না, তোদের বাড়ির ওয়ার্কিং ক্লাস যারা আছে সবাইকে সার্চ কর। ওদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে, একজন চুরি করে অন্যজন লুকিয়ে রাখে। ভালো বুদ্ধি। পুলিশের ভয় দেখিয়ে দেখ। নতুন এসেছে তো, পুলিশ ভীতি থাকবে। পুলিশের ভয় দেখানো যেতে পারে। মেয়েটা কীরকম বদ শোন। আমাকে বলেছে নাকফুলটা নাকি তুই নিয়েছিস। কি? সে কসম কেটে বলেছে। এই শ্রেণী তো আবার কিরা কসম কাটতে ওস্তাদ। আমার কথা বলেছে? মৃন্ময়ী, লজ্জা আমার মরে যেতে ইচ্ছে করছে। ছি ছি, সে দেখলো কিভাবে আমি নিয়েছি? একবার বাথরুমে গিয়েছি, দরজা ছিল বন্ধ। মৃন্ময়ী বলল, সে বলেছে সে কিছুই দেখেনি। তাহলে? বিনতি বলছে তুই এ বাড়িতে আসার পর থেকে সে বাথরুমে ঢোকেনি। তুই ছাড়া এটা নাকি কেউ নিতেই পারে না। তার লজিকও ফেলে দিতে পারছি না। ছন্দা কাঁদো কাঁদো গলায় বলল, কি বললি? মৃন্ময়ী, তুই কি বললি? মৃন্ময়ী বলল, তুই নাকফুলটা ড্রাইভারের হাতে দিয়ে দে। আমাকে এরকম একটা কথা তুই বলতে পারলি? অফ অল পার্সন ইউ। মৃন্ময়ী হেসে ফেলে বলল, ঠাট্টা করছি। ছন্দা কাঁদো কাঁদো গলায় বলল, ঠাট্টা? মৃন্ময়ী বলল, হ্যাঁ ঠাট্টা। আচ্ছা, তুই ঠাট্টা নিতে পারিস না কেন? আমি ঠাট্টা করতে পারবো না? ছন্দা বলল, আমি আসলেই এ ধরনের ঠাট্টা নিতে পারি না। আমি তোর কাছে আর কোনো দিন আসবো না, প্রমিস। মৃন্ময়ী খিলখিল করে হাসছে। তার পাশে চোখ বড় বড় করে তাকিয়ে আছে বিনতি।
এই বড়লোকদের ঠাট্টা তামাশার নমুনা নাক ফুলার উদ্ধার হবে না। বিন্তি, জি আপামনি। ছন্দা আমার অতি প্রিয় বান্ধবী, তাকে আমি খুব পছন্দ করি। জি আচ্ছা। মেঝে ঘষাঘষি বন্ধ করে চলে যাও, সন্ধ্যা পর্যন্ত আমি পড়ব, কেউ যেন আমার ঘরে না ঢোকে। দুপুরে আমি শুধু একটা স্যান্ডউইচ খাবো, স্যান্ডউইচ তুমি আমার ঘরে দিয়ে যাবে। নাও ক্লিয়ার আউট। বিন্তি ঘর ছেড়ে বের হয়ে গেল। জহির অনেকক্ষণ হলো বসে আছে। যে ঘরে তাকে বসানো হয়েছে সেটা বসার ঘর না। অতি বিত্তমানদের বসার ঘরে অনেক কায়দা কানুন থাকে। ইন্টেরিয়ার ডেকোরেটররা কালার চার্ট দেখে ঘর সাজান। হট কালার, কোল্ড কালার, অনেক জটিলতা। এই ঘরে কোনো জটিলতা নেই। বসার সোফা আছে, সোফার কভার ময়লা, একটা জায়গায় সেলাই খুলে গেছে। কিছু প্লাস্টিকের সস্তা চেয়ারও আছে। ঘরের মাঝখানে লম্বা একটা টেবিল, টেবিল থেকে বার্নিশের গন্ধ আসছে। মনে হচ্ছে টেবিলটা বার্নিশ করা হচ্ছে। বার্নিশ মিস্ত্রি এখনও আসেনি, এলেই কাজ শুরু হবে। দেয়ালে গত বছরের একটা ক্যালেন্ডার ঝুলছে। অতি বিত্তবানদের ঘরে ক্যালেন্ডার থাকে না, এদের আছে কেন বোঝা যাচ্ছে না। কাছেই মনে হয় রান্নাঘর, ভাজাভুজির গন্ধ আসছে। সোফা থাকা সত্ত্বেও জহিরকে বসানো হয়েছে প্লাস্টিকের চেয়ারে। জহিরের গালের খোঁচা খোঁচা দাড়ি এর কারণ হতে পারে। যে পাঞ্জাবিটা তার গায়ে সেটাও সে গত দুদিন ধরেই পরে আছে। পাঞ্জাবি থেকে ঘামের গন্ধ আসার কথা। প্যান্টটা অবশ্য ইস্ত্রি করা। পায়ের স্যান্ডেলের অবস্থাও ভালো। তারপরেও জহিরের ধারণা তার চেহারায় সাহায্যপ্রার্থী ভাব কোনো না কোনোভাবে এসে গেছে। সাহায্যপ্রার্থীকে কেউ সোফায় বসায় না, তার জন্য বেতের মোড়া খোঁজা হয়। যে ভদ্রলোক জহিরকে বসিয়ে ভ্যানিশ হয়ে গেছেন তার আচার আচরণ অবশ্য ভালো। চেহারা কোমলতা আছে, বিনয়ী কথাবার্তা। বড়লোকদের মাঝে মাঝে বিনয়ী হতে দেখা যায়, কিন্তু বড়লোকদের বাড়ির কাজের লোকদের মধ্যে এই জিনিস নেই। জহির তাকে বলেছে, স্যারকে আমার নামটা বলবেন, নাম বললেই চিনবেন। আমার নাম জহির। বলবেন আর্টিস্ট জহির। ভদ্রলোক বললেন, হাসি মুখেই বললেন, আপনার কি কোনো কার্ড আছে? আমার কোনো কার্ড নেই। স্যার আমাকে বলেছিলেন যে কোনো একদিন চলে আসতে, অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। উনি আমার একটা ছবি কিনেছিলেন, আমি নতুন ছবি নিয়ে এসেছি। স্যার খুবই জরুরি কিছু কাজ করছেন, ব্যাংকের কাজ, একটু দেরি হবে। দেরি হলে সমস্যা নেই। চা খাবেন? চা খেতে পারি, চা পাঠিয়ে দিচ্ছি। ভদ্রলোক উধাও হয়েছেন 15 মিনিট আগে, চা এখনও আসেনি। জহির সিগারেট ধরালো। তার আগে দেখে নিল সোফার পাশের সাইড টেবিলে অ্যাস্ট্রে আছে। অ্যাস্ট্রেতে বেশ কিছু সিগারেটের শেষ অংশ। সে প্লাস্টিকের চেয়ার ছেড়ে সোফায় বসল। সিগারেট হাতে অ্যাস্ট্রের কাছাকাছি বসায় যুক্তিযুক্ত। জহিরের হাতে রোল করা 3টা ওয়াটার কালার। এর যে কোনো একটা আজ দিনের মধ্যে বিক্রি করতে হবে। 3টা ছবি খাস্তা। জহির নিশ্চিত ভদ্রলোক এটা ধরতে পারবেন না। 3টি ছবি লোক ভুলানো ব্যাপার আছে। ধবল বকের ছবি, গাঢ় রঙের ব্যাকগ্রাউন্ডে বক পাখির ধবল রং তুলে আনা হয়েছে। দেখতে ভালো লাগে এই পর্যন্ত, মনে কোনো ছাপ পড়ে না। ছবিতে গল্প নেই, রঙের কারিগরি আছে, চোখের ফাঁকি দেওয়ার ব্যাপার আছে, এর বেশি কিছু না। চা নিয়ে একজন ঢুকেছে, আলাদা প্লেটে সমুচা জাতীয় কিছু। বড়লোকদের বাড়ির চা সবসময় ঠান্ডা হয়। অভাবজনদের জন্য তারা হেলাফেলা করে চা বানায়। দুধ নিতে সময় নেয়, চিনি দিতে সময় নেয়, চামচ নাড়তে নাড়তে সময় নেয়। এর মধ্যে চা হয়ে যায় পানি, মুখে নিয়ে থু করে ফেলে দিতে ইচ্ছে করে। ঠান্ডা চা মনে করে চুমুক দিয়ে জহিরের মুখ পুড়ে গেল। আগুন গরম চা, তবে চাটা হয়েছে ভালো। চায়ের পাতা যে দামি বোঝা যাচ্ছে, চমৎকার গন্ধ আসছে। হতে পারে সরাসরি বাগান থেকে আনা চা। এদের হয়তো কয়েকটা বাগান আছে। বনেদি ধনী। বনেদি ধনীরা সহজে পয়সা বের করতে চায় না। নতুন যারা ধনী হচ্ছে তাদের খরচের হাত ভালো থাকে। নব্য ধনীরা 3টা ছবি কিনে ফেলবে। তাদের থাকে
জমা করার নেশা। যা দেখবে তাই কিনে জমাবে। কি জমাচ্ছে তা নিয়ে মাথা ব্যথা নেই। আসুন, স্যার ফ্রি হয়েছেন, 4 তলায় যেতে হবে। স্যার 4 তলায় বসেন। লিফট আছে না? লিফট নেই। এমন জমকালো 4 তলা বাড়ি, লিফট নেই, এটা কেমন কথা? বাড়িটা স্যারের বাবার বানানো, উনি লিফট পছন্দ করেন না। একবার লিফটে 4 ঘন্টা আটকে পড়েছিলেন, সেই থেকে ওনার লিফট ভীতি। উনি যে কয়টা বাড়ি বানিয়েছেন কোনোটা লিফট নেই। আপনার স্যারের কি চায়ের বাগান আছে? স্যারের চায়ের বাগান নেই, ওনার বাবার আছে। পুরোটা না, শেয়ারে। বাগান বিক্রি হয়ে যাবে, কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আপনার পরিচয়টা জানতে পারি? আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট কাম ম্যানেজার। আপনাকে তো অনেকবার উপন্যাস করতে হয়। জি, অবস্থা কাহিল, কি করব, চাকরি। আপনার নামটা জানা হলো না। আমার নাম ফরিদ, ফরিদ হোসেন। জহির বলল, আমার নাম তো আপনাকে একবার বলেছি, আবার কি বলবো? ফরিদ বলল, না বলতে হবে না, আপনার নাম আমার মনে আছে, জহির, আর্টিস্ট জহির। ছোটবেলায় আমি ভালো আর্ট করতে পারতাম, এখনও হাতি বাঘ এসব আঁকতে পারি। ভেরি গুড। আপনার উঠতে কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমার অবস্থা চিন্তা করেন, দিনের মধ্যে 17-18 বার উঠানামা করি। আপনাকে যেই স্যারের কাছে হাওলা করে দেব। স্যার সঙ্গে সঙ্গে বলবেন, চা আনো, আবার নিচে যাও। উপরে চায়ের ব্যবস্থা নেই? জি না, কিচেন 1 তলায়। স্যার ধোয়ার গন্ধ সহ্য করতে পারেন না বলে কিচেন উপরে নেননি। ঝামেলার কারণ না আমার। একবার হিসাব করেছিলাম, সাড়ে দিনে 18 বার উঠানামা করেছি, ওইটাই আমার রেকর্ড। আজ দিনে এখন পর্যন্ত কতবার উঠানামা করলেন? আজকেরটা হিসাব নেই। জোহরের মনে হলো ম্যানেজার ছেলেটা শুধু ভালো তা না, বেশ ভালো। শাহিদুর রহমান আনন্দিত গলায় বললেন, হ্যালো জহির, কেমন আছো? স্যার ভালো আছি, 3টে ছবি আপনার জন্য এনেছি, দেখেন পছন্দ হয় কিনা। ওয়াটার কালার? জি। অয়েল কালার করব কিভাবে, রঙই কিনতে পারি না। রং, বোর্ড। রং কেনার টাকা টানাটানি হলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন, নো প্রবলেম। স্যার থ্যাংক ইউ। ছবিগুলো কি দেখাবো? আগে চা খেয়ে নেই, তারপর না ছবি। ফরিদ চা আনো। জহির ফরিদের শুকনো মুখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বলল, স্যার আমার চা না হলেও চলবে, চা খেয়ে এসেছি। আরেকবার খাও। ফরিদ, দাঁড়িয়ে আছো কেন, চা দিতে বললাম না? ফরিদ ছুটে বের হয়ে গেল। শাহিদুর রহমানের 3টা ছবি পছন্দ হলো। জহির বলল, বক পাখি নিয়ে একটা সিরিজের মতো করেছি, বিভিন্ন সময় উড়ে যাওয়া বকের ছবি। সিরিজের নাম দিয়েছি উড়ে যায় বকপক্ষী। নামও তো সুন্দর। তুমি তোমার এই সিরিজের কোনো ছবি আমাকে না দেখিয়ে বিক্রি করবে না? অবশ্যই না। 3টা ছবির জন্য তোমাকে কত দেব বলো তো? চেয়ে ফেললে এই শিল্পবোদ্ধা হয়তো দাম বলে ফেললে দাম কমানো যায় না। ছবি তো আর মাছ না যে দাম নিয়ে মোলামুলি চলবে। জহিরের আপাতত 15,000 টাকা হলেই চলবে। বাড়ি ভাড়া 4,000, মুদির দোকানে 2,000, ফজলুর কাছ থেকে ধার আছে 4,000। পুরোটা না দিলেও চলবে, অর্ধেক তো দিতে হবে। ছোট বোন তার মেয়ে আর স্বামী নিয়ে খুলনা থেকে বেড়াতে এসেছে, 3-4 দিন থাকবে। জন্মের পর ভাগ্নিকে জহির প্রথম দেখবে, তাকে কিছু একটা দিতে হবে। সোনার আংটি বা চেন, সোনার ভরি এখন কত কে জানে। শাহিদুর রহমান বললেন, কি ব্যাপার, কিছু বলছো না কেন? জহির বলল, স্যার আপনি যা দেবেন আমি তাই নেব। 30,000 দিলে চলবে, পার পিস 10। স্যার আমি তো আগেই বলেছি, আপনি যা দেবেন আমি তাই নেব। আপনি যদি বলতেন, জহির আমি তোমাকে কিছুই দেব না, তুমি 3টা ছবি রেখে যাও, আমি ছবি রেখে হাসি মুখে চলে যেতাম। আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করছেন না। বিশ্বাস করছি, কেন বিশ্বাস করব না? শাহিদুর রহমান আনন্দিত গলায় বললেন, আমার কাছে শুধু ছবি বিক্রি করলে হবে না, আমাকে তুমি ছবি আঁকা শেখাবে। অবশ্যই স্যার, সপ্তাহে 3 দিন তুমি আমাকে শেখাবে, তার জন্য তোমাকে যথাযথ সম্মানই দেওয়া হবে। সম্মানের কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। আপনাকে যদি ছবি আঁকা শেখাতে পারি সেটাই হবে আমার সম্মানই। তুমি পোর্ট্রেট আঁকতে পারো? পারি। আমার বাবার, আমার এবং আমার মেয়ে মৃন্ময়ী, এই 3 জনের 3টা পোর্ট্রেট করে দেবে। প্রথমে মৃন্ময়ীরটা করো। আমার মেয়ের সঙ্গে কি তোমার পরিচয় হয়েছে? জি না, খুবই শার্প মেয়ে। আমি চাই মনের শার্পনেসটা যেন ছবিতে আসে। চেষ্টার কোনো ত্রুটি হবে না স্যার। চা চলে এসেছে, চার সঙ্গে সকালে সেই সমোচা।
বাড়তি হিসেবে আছে কেক, বোঝাই যাচ্ছে দামি কেক। জহির কেক খেয়ে আরাম পাচ্ছে না, তার টেনশন একটাই, এই লোক পেমেন্টটা চেকে করবে না তো? চেকে করলে সারের সর্বনাশ। একটা বেজে গেছে, ব্যাংক বন্ধ, ঘরে আছে 50 টাকার একটা নোট। চাল ডাল সবই কিনতে হবে, বাড়িতে মেহমান। প্রায় 4 বছর পর ছোট বোনের সঙ্গে দেখা। শাহেদুর রহমান সাহেব চেকে পেমেন্ট করলেন। এই কাজটা যে উনি করবেন তা আগেই বোঝা উচিত ছিল। বড় লোকরা বাসার নগদ টাকা রাখে না, বললেই হয়। তাদের আছে ক্রেডিট কার্ড, 100 পাতার মোটা মোটা চেক বই। জহির 4তলা থেকে একতলায় নেমেছে, ফরিদ তার সঙ্গে আছে। জহির বুঝতে পারছে না ফরিদকে তার সমস্যার কথা খুলে বলবে কি বলবে না। সব মানুষ নিজের সমস্যা নিয়ে ব্যস্ত, অন্যের সমস্যা তারা বুঝতে পারে না। ফরিদ সাহেব, জি, আমার ছোট্ট একটা প্রবলেম, আপনি সমাধান করতে পারবেন কি না বুঝতে পারছি না। আপনার চেহারা দেখে মনে হয় আপনি কাইন্ড হার্টেড লোক। বলুন তো কী সমস্যা? স্যার চেক দিয়েছেন, আমার নগদ দরকার। চেক কাল ভাঙাতে পারবেন, ক্রোজ চেক তো না, ব্যাংকে জমা দিলে টাকা পেয়ে যাবেন। জহির বলল, আজকের দিনটা কিভাবে পার করব? আমার ছোট বোন তার মেয়ে নিয়ে খুলনা থেকে বেড়াতে এসেছে। মেয়ের দুধ আর কি যেন কিনতে হবে লিস্ট দিয়ে দিয়েছে। বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাকি পড়েছে 3 মাসের। আজ সন্ধ্যার মধ্যে কিছু না কিছু দিয়ে তাকে সামলাতে হবে, না হলে আত্মীয়স্বজনের সামনে অপমান করে ছাড়বে। ফরিদ বলল, বুঝতে পারছি। জহির বলল, বুঝতে পারছেন না, সমস্যা আপনাকে পুরোটা বলিনি, এখনও বাকি। ভাই, কোনো ব্যবস্থা কি করা যায়? আপাকে বলে দেখতে পারি, ওনার কাছে ক্যাশ থাকে। আপাকে? স্যারের মেয়ে মৃন্ময়ী। আপনি কি গুছিয়ে বলতে পারবেন না আমি বলবো? বরং একটা কাজ করুন, ওনাকে বলুন জহির নামের একজন আর্টিস্ট কয়েক মিনিট কথা বলতে চায়। বলতে পারবেন না? পারবো। জহির আবার আগের জায়গায় বসে আছে, সোফায় না, প্লাস্টিকের চেয়ারে। তার সিগারেট ধরাবার ইচ্ছা হচ্ছে, ধরাচ্ছে না। সিগারেট ধরালে গায়ে সিগারেটের গন্ধ লেগে থাকবে। মেয়েরা প্রেমিকের গায়ের সিগারেটের গন্ধ সহ্য করে, অন্যদেরটা করে না। সে প্যাকেট থেকে মিনার দেয়া লিস্ট বের করলো। লিস্টে এত কিছু লেখা এই প্রথম দেখল। দুধ, নেসলে 1 কৌটা, হট ওয়াটার ব্যাগ, ডায়পার 3 বছরের, 1 কেজি কালো রঙের মিষ্টি, টুনটুনি কালো মিষ্টি ছাড়া খায় না, অলিভ অয়েল, বেবি শ্যাম্পু। ফরিদকে আসতে দেখা যাচ্ছে, তার পেছনে কোনো নারী মূর্তি নেই। মৃন্ময়ী নামের তরুণী মনে হয় অপরিচিত কারোর সঙ্গে দেখা করেন না। জহির সাহেব, আপার ঘরের দরজা বন্ধ, ওনার সঙ্গে কথা বলতে পারি নাই। দরজা নিশ্চয়ই খুলবে। খুলবে না? জি, সারাদিন তো আর দরজা বন্ধ করে রাখবেন না। তাহলে অপেক্ষা করি। জি আচ্ছা। আপনার তো মনে হয় টাকাটা খুবই প্রয়োজন। আমার কাছে 1000 টাকা আছে, ইচ্ছে করলে নিতে পারেন। আপার কাছ থেকে সুবিধা না হলে আপনার কাছ থেকে টাকাটা নিতে হবে। খালি হাতে আজ ফেরাই যাবে না। ভাই, আপনি মাঝে মাঝে খোঁজ নেবেন আপা দরজা খুলেছে কিনা। ওনার মেজাজ কেমন? ভালো। বুদ্ধি কেমন? বুদ্ধিও ভালো। আপনার স্যারের চেয়ে বেশি না কম? বেশি। ওনার বুদ্ধি স্যারের বাবার মতো। তবে স্যারের বাবা মাথা গরম মানুষ, আপা ঠান্ডা মাথার। চেহারা কেমন? আর্টিস্ট মানুষ তো, চেহারা কেমন জানতে হয়। ওনার পোর্ট্রেট করতে হবে। চেহারা খুবই সুন্দর, আমি আমার জীবনে এত রূপবতী মেয়ে দেখি নাই। বলেন কি? টেলিভিশনে দেখি বিশ্বসুন্দরী প্রতিযোগিতা হয়, দুনিয়ার মেয়ে লাইন করে দাঁড়ায়। মৃন্ময়ী আপার কাছে এরা কিছুই না। এরা ওনার নখের কাছেই আসতে পারবে না। আপনি তো মনে হয় ওনার প্রেমে পড়ে গেছেন। আরে না, কি যে বলেন, ছি। ছি বলেন কেন? কত গল্প আছে, বড়লোকের মেয়ে গাড়ির ড্রাইভারের প্রেমে পড়ে গৃহত্যাগ করেছে। আপনার পজিশন তো ড্রাইভারের চেয়ে উপরে। ভাই যান তো, আরেকবার খোঁজ নিয়ে আসুন, দেখে আসুন বিশ্বসুন্দরী আপা দরজা খুলেছেন কিনা। ফরিদ চলে গেল। জহির ঘড়ি দেখল, 2টা 10। সে বাসায় দুপুরের কোনো খাবার ব্যবস্থা করে আসেনি। চাল ডাল অবশ্য আছে। মিনা বুদ্ধি করে কিছু করে কি না কে জানে। ডাল রাঁধল, ভাত ফুটালো, তার স্বামীকে দোকানে পাঠিয়ে 1 হালি ডিম আনিয়ে নিল। কষানো ডিম, ডাল ভাত, সহজ বাঙালি খাবার। জহির মিনার স্বামীর নাম মনে করার চেষ্টা করছে, নামটা মনে পড়ছে না। দন্তস্ব দিয়ে নাম। সালাম না তো? শামসু কি? সাবের? স্বাধীন?
সেলিম, ছোট বোনের স্বামীর নাম ভুলে যাওয়া অপরাধের মধ্যে পড়ে। ইন্ডিয়ান পেনাল কোডের ধারাও হয়তো আছে। দণ্ডবিধি এত: অপরাধ ছোট বোনের স্বামীর নাম বিস্মরণ, শাস্তি 500 টাকা জরিমানা এবং 2 দিনের কারাবাস। জহির আশা আছে কোন এক ফাঁকে নামটা মনে আসবে, তখন সেই নামে ডাকা যাবে। নাম মনে আসছে না। মিনা তাকে ডাকে টিয়া। এই টিয়া কি করছো? বাবুকে ধরো। এই টিয়া জানালা পর্দা টেনে দাও। জহির বলেছিল, টিয়া টিয়া করছিস কেন? ওর নাম কি টিয়া? মিনা উত্তরে অভিমানী গলায় বলল, ভাইয়া, এটা আমাদের নিজস্ব ব্যাপার। ও আমাকে ময়না পাখি ডাকে, আমি উত্তরে টিয়া পাখি ডাকি। জহির বলল, ও তোকে ময়না ডাকতে পারে, তোর গায়ের রং কালো। তুই ওকে টিয়া ডাকবি কেন? ওর গায়ের রং তো সবুজ না। তুই মডার্ন মেয়েদের মতো স্বামীর নাম ধরে ডাকবি। দেখি আমার সামনে স্বামীকে একবার নাম ধরে ডাক। মিনা রাগী গলায় বলল, ওকে সারা জীবন আমি টিয়া ছাড়া কিছু ডাকবো না। আরেকটা কথা ভাইয়া, তুমি চট করে বলে ফেললে আমার গায়ের রং কালো। আমি যদি কালো হই তাহলে ফর্সা কে? তুমি তো একদিন বিয়ে করবে, দেখবো তোমার বউয়ের গায়ের রং কি হয়। জহির বলল, তুই কি কেঁদে ফেলবি নাকি? তুমি উল্টাপাল্টা কথা বলবে, আমি কাঁদবো না? আপনি জহির? জহির থতমতো খেয়ে উঠে দাঁড়ালো। তাকে মনে মনে বলতেই হলো, কি আশ্চর্য, এই মেয়ে কে? যে পুরুষ প্রথম দর্শনেই এই মেয়ের প্রেমে পড়বে না, সে পুরুষই না। ফরিদ সাহেব আমাকে আপনার সমস্যার কথা বলেছেন। এখানে 30,000 টাকা আছে। জহির পকেট হাতে চেকটা বের করে এগিয়ে দিল। মৃন্ময়ী বলল, কি? 30,000 টাকার চেকটা? আমাকে চেক দিচ্ছেন কেন? আমি কি ব্যাংক? ম্যাডাম সরি, চেক ভাঙিয়ে টাকা ফেরত দিলেই হবে। কতটুকু উপকার যে আপনি আমার করেছেন সেটা আপনি বুঝতেও পারবেন না। থ্যাংক ইউ। মৃন্ময়ী তাকিয়ে আছে, তার ঠোঁটে চাপা হাসি। জহির বলল, ম্যাডাম, আমি কাল সকালেই আপনার হাতে টাকাটা দিয়ে যাব। মৃন্ময়ী বলল, আমার হাতেই দিতে হবে এমন কোনো কথা নেই, ম্যানেজারকে দিলেই চলবে। জহির বলল, আমি যার কাছ থেকে টাকা নিয়েছি তার কাছেই দিতে চাই। আপনাকে আরেকবার থ্যাংক ইউ। ফরিদ জহিরকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। গেটের কাছে এসে বলল, আপনাকে বলেছিলাম না বিশ্বসুন্দরী, ভুল বলেছি? জহির বলল, ভুল বলেন নাই। ফরিদ বলল, অতিরিক্ত সুন্দরী হওয়া ঠিক না। জহির বলল, ঠিক না কেন? সারাক্ষণ মানুষের চোখে লাগায় নানান অসুখ বিসুখ হয়। ওনার কি প্রায় অসুখ বিসুখ হয়? তা অবশ্য না। জহির বলল, ভাই, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি আমার বিরাট উপকার করেছেন। যদি কোনোদিন আমি আপনার কোনো উপকার করতে পারি আমাকে বলবেন। আর আপনাকে দাওয়াত, একদিন আমার বাড়িতে আসবেন, ডাল ভাত খাবেন। আপনি কি এই বাড়িতেই থাকেন না আলাদা থাকেন? এই বাড়িতেই থাকি, স্যারের সঙ্গে থাকি। স্যার যে ঘরে ঘুমান আমি তার পাশের ঘরেই ঘুমাই। ওনার কখন কি প্রয়োজন হয়। ওনার বোবায় ধরা রোগ আছে। বোবায় ধরলে আমাকে দৌড়ে যেতে হয়, ধাক্কা দিয়ে ঘুম ভাঙাতে হয়। ওনার স্ত্রী ওনার সঙ্গে ঘুমান না? জি না, ওনার স্ত্রীর নানান অসুখ বিসুখ আছে, উনি আলাদা ঘুমান। জহির বলল, আপনার কি সিগারেট খাওয়ার অভ্যাস আছে? ফরিদ বলল, অভ্যাস নাই, তবে দিন একটা খাই। জহির তাকিয়ে আছে। ফরিদ চিন্তিত মুখে সিগারেট টানছে। তাকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চায়। জহির বলল, কিছু বলবেন? ফরিদ থতমত খেয়ে বলল, জি না, কিছু বলবো না। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মৃন্ময়ীর মন ভালো নেই, প্রথম পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।